চলুন আজ বাংলার বুকে হারিয়ে যাওয়া এমন এক রাজ্যের গল্পে ডুব দেওয়া যাক যা এতটাই শক্তিশালী ছিল যে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজেতা আলেকজান্ডার দ্য গ্রেটের বিজয়রথও তার সামনে এসে থমকে গিয়েছিল। ভাবুন তো একবার ৩২৬ খ্রিস্টপূর্বাব্দ। আলেকজান্ডার তখন প্রায় অর্ধেক দুনিয়া জয় করে ফেলেছেন। তার অপ্রতিরোধ্য সেনাবাহিনীকে কেউ আটকাতে পারছে না। পারস্য থেকে মিশর, একের পর এক সাম্রাজ্য তার পায়ের তলায়। কিন্তু ভারতে এসে হঠাৎ কি এমন হল যে তার সেনাবাহিনী আর এক পাও এগোতে চাইল না? ঠিক কিসের ভয় ছিল তাদের? এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে প্রাচীন গ্রিক ইতিহাসবিদ মেগাস্থেনিসের লেখায়। তিনি লিখেছিলেন এক ভয়ঙ্কর সামরিক শক্তির কথা যা বিপাশা নদীর ওপারে আলেকজান্ডারের জন্য অপেক্ষা করছিল। ৪,০০০ প্রশিক্ষিত যুদ্ধ হাতির এক বিশাল বাহিনী, মানে এক কথায় প্রাচীন বিশ্বের এক জীবন্ত ট্যাঙ্ক ডিভিশন। আর এই অবিশ্বাস্য শক্তির অধিকারী ছিল গঙ্গারিডি নামের এক রাজ্য। হ্যাঁ, এই গঙ্গারিডি ছিল সেই অজেয় শক্তি যাদের রণহস্তির ভয়ে আলেকজান্ডারের বিশ্বজয়ী সেনাবাহিনী পর্যন্ত বিদ্রোহ করে বসে এবং শেষমেশ পিছিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু প্রশ্ন হল, এই কিংবদন্তি তুল্য রাজ্যের বাস্তব প্রমাণটা কোথায়? আচ্ছা, এই গঙ্গারিডির গল্পটা কি শুধুই একটা কিংবদন্তি, নাকি এর পেছনে কোনো শক্তপোক্ত বাস্তব ভিত্তিও আছে? প্রত্নতাত্ত্বিকরা কোথায় খুঁজে পেলেন এই শক্তিশালী রাজ্যের চিহ্ন? চলুন সেই অনুসন্ধানের গভীরে যাওয়া যাক। বিশ্বাস করা কঠিন, কিন্তু উত্তরটা লুকিয়েছিল আমাদের কলকাতার একদম কাছে। প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে বের করলেন চন্দ্রকেতুগড় নামের এক প্রাচীন বন্দরনগরী, আর মনে করা হয় এটাই ছিল গঙ্গারিডি রাজ্যের সেই হারিয়ে যাওয়া প্রাণকেন্দ্র। এই টাইমলাইনটা একবার দেখুন। এটা কিন্তু শুধু কয়েকটা সাল নয়, এটা একটা সভ্যতার প্রায় ১,০০০ বছরের যাত্রার গল্প। প্রাক-মৌর্য যুগে যার শুরু, শুঙ্গ-কুষাণ যুগে যে তার সমৃদ্ধির শিখরে পৌঁছায়, আর সেই গৌরব টিকেছিল পাল সেন যুগ পর্যন্ত। ভাবা যায়? আর এখান থেকে যা যা পাওয়া গেছে সেগুলো কিন্তু এক কথায় অবিশ্বাস্য। অসাধারণ সব টেরাকোটার কাজ, দুর্গের মজবুত পাঁচিল, এমনকি খরষ্টিয়ার ব্রাহ্মী লিপিতে লেখা সিলমোহর পর্যন্ত মিলেছে, যা পরিষ্কার প্রমাণ করে এই শহরটা ছিল এক দারুণ উন্নত আর বিশ্বমানের সভ্যতা। চলুন এবার একটু জুম আউট করে দেখি। গঙ্গারিডি যখন বাংলার বুকে এতটা শক্তিশালী, তখন আসলে ভারতের বাকি অংশের রাজনৈতিক অবস্থাটা ঠিক কেমন ছিল? আসলে সেই যুগে ভারত আজকের মতো একটা অখণ্ড দেশ ছিল না, বরং এটা ১৬টা বড় বড় রাজ্যে বিভক্ত ছিল, যেগুলোকে বলা হতো মহাজনপদ। মগধ, কোশল, অবন্তীর মতো প্রত্যেকটা রাজ্যই ছিল এক একটা পাওয়ার সেন্টার। এই মহাজনপদগুলোতে শাসন ব্যবস্থাও কিন্তু বেশ মজার ছিল। বেশিরভাগ জায়গাতেই ছিল রাজার শাসন, মানে রাজতন্ত্র। কিন্তু ভাজ্যিদের মতো কিছু রাজ্যে আবার ছিল প্রজাতন্ত্র, যেখানে নির্বাচিত পরিষদের মাধ্যমে শাসন চলত। মানে রাজনৈতিকভাবেও বেশ বৈচিত্র্য ছিল তখন। আর এখানে ইতিহাসটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। দেখুন, বৌদ্ধ আর জৈন দুটো ধর্মগ্রন্থেই এই ১৬টা মহাজনপদের কথা আছে, কিন্তু দুটো লিস্ট হুবহু এক নয়, কিছু পার্থক্য আছে। এতেই বোঝা যায় প্রাচীন ইতিহাসটা আসলে একটা জিগস পাজলের মতো, যার সব টুকরো সবসময় মেলে না। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই রাজ্যগুলো নিজেদের আলাদা পরিচয় দিত কীভাবে? উত্তরটা লুকিয়ে আছে তাদের মুদ্রার মধ্যে। প্রত্যেকটা মহাজনপদের নিজস্ব প্রতীক বা চিহ্ন ছিল, ঠিক যেমন আজকের দিনে দেশের পতাকা বা কোনো কোম্পানির লোগো থাকে, অনেকটা সেরকমই। চলুন আবার ফেরা যাক আমাদের চন্দ্রকেতুগড়ে, কারণ এই শহরটা শুধু সামরিক শক্তির জন্যই বিখ্যাত ছিল না, এটা ছিল একটা গ্লোবাল ট্রেডিং হাব, যা ইশার্ক আর অলগার্ভকে এক সুতোয় বেঁধেছিল। এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলিই বলে দেয় যে চন্দ্রকেতুগড় শুধু একটা শহর ছিল না, ছিল একটা বিশাল বাণিজ্য নেটওয়ার্কের একদম কেন্দ্রবিন্দু। এর সমস্ত সম্পদ আর সমৃদ্ধি আসত মূলত সমুদ্রপথের বাণিজ্য থেকেই। কিন্তু প্রত্নতাত্ত্বিকরাই বিশাল নেটওয়ার্কটা ট্রেস করলেন কিভাবে? এর পেছনের রহস্যটা হল এক বিশেষ ধরনের মাটির পাত্র, যেগুলোর উপর বিশেষ ছাপ বা নকশা ছিল। এই নকশাগুলো ছিল অনেকটা আজকের দিনের ব্র্যান্ড লোগোর মতো। তাই যেখানেই এই একই ধরনের পাত্র পাওয়া গেছে, ধরে নেওয়া হয়েছে সেখানেই চন্দ্রকেতুগড়ের বণিকদের যাতায়াত ছিল। প্রথমে দেখুন, এই একই ডিজাইনের মাটির পাত্র ভারতের মধ্যেই পাওয়া গেছে, যেমন ওড়িশা আর তামিলনাড়ুতে, যা থেকে বোঝা যায় দেশের ভেতরেই তাদের বাণিজ্য কতটা ছড়ানো ছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। তাদের বাণিজ্য পৌঁছে গিয়েছিল আরও দক্ষিণে, শ্রীলঙ্কা পর্যন্ত, যা তাদের শক্তিশালী নৌবাণিজ্যের একটা স্পষ্ট প্রমাণ দেয়। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? এই একই মাটির পাত্রের টুকরো পাওয়া গেছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। ভাবা যায়
আজ থেকে হাজার হাজার বছর আগে বাংলার একটা বন্দর থেকে বাণিজ্য চলত ইন্দোনেশিয়া পর্যন্ত। এটা সত্যি অবিশ্বাস্য। এত সব আবিষ্কারের পরেও কিন্তু গল্পটা শেষ হয়নি, বরং এখান থেকেই আসল রহস্যের শুরু। কারণ এই সভ্যতা নিয়ে আমাদের জানার থেকে অজানার পরিমাণটাই হয়তো বেশি। এর ইতিহাসটা এখনও পুরোপুরি লেখা বাকি। যেমন ধরুন, আমরা এখনও জানি না তাদের শহরগুলো দেখতে ঠিক কেমন ছিল, তাদের সমাজটা কিভাবে চলত, সাধারণ মানুষের জীবনযাত্রা, তাদের ঘরবাড়ি, রাস্তাঘাট, এই সব প্রশ্নের উত্তর এখনও ধোঁয়াশায়। তাদের ধর্মবিশ্বাস নিয়েও কিন্তু একটা বড় রহস্য রয়ে গেছে। এখান থেকে পাওয়া নিদর্শনে তাদের ধর্মীয় রীতিনীতি সম্পর্কে খুব স্পষ্ট করে কিছু বোঝা যায় না। তারা ঠিক কিসের পূজা করত, তাদের দেবদেবী কারা ছিলেন, তা নিয়ে ঐতিহাসিকরা এখনও নিশ্চিত নন। আর সবথেকে বড় যে প্রশ্নটা ঐতিহাসিকদের ভাবায় তা হল, চন্দ্রকেতুগড়ই কি সেই কিংবদন্তির বন্দর গঙ্গে, যার কথা টলেমির মতো গ্রিক আর রোমান লেখকরা বারবার লিখে গেছেন? এই একটা প্রশ্নের উত্তর হয়তো গঙ্গারিডির পুরো ইতিহাসটাকেই আমাদের সামনে তুলে ধরবে। আসলে চন্দ্রকেতুগড়ের গল্পটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে ইতিহাস কোনো লেখা হয়ে যাওয়া বই নয়। এটা একটা চলমান অনুসন্ধান, যেখানে প্রত্যেকটা নতুন আবিষ্কার আমাদের অতীতকে নতুন করে দেখতে শেখায়। আর বাংলার এই হারিয়ে যাওয়া অধ্যায়ের হয়তো আরও অনেক পাতা এখনও মাটির নিচেই চাপা পড়ে আছে, যা উন্মোচিত হওয়ার অপেক্ষায়।